আর আমি স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে যুক্ত হবেন TVN24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, গুম খুন নির্যাতনের শিকার পরিবারের কাছে ক্ষমা চাইলেন র্যাবের ডিজি এবং বললেন, স্বীকার করলেন যে শতাধিক আয়নাঘরের অস্তিত্বের কথা। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়নাঘর নিয়ে এত কথা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, এই যে স্বৈরশাসক খ্যাত টর্চার সেল খ্যাত আয়নাঘর, এটা সামনে আসছে না কেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা অনেক কিছু জানি, আলোচনা করি, কেউ অস্বীকারও করে না, প্রতিবাদও করে না, কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানতে পারি না। নিশ্চয়ই আয়নাঘর তার একটা। এখন গত 16 বছর যারা গুম খুম হয়েছেন, যাদের কোনো খবর আমরা জানতাম না, ধারণা করতাম তাদের নিয়ে মেরে ফেলেছে বা কোথাও আটকে রেখেছে, কিন্তু এই স্বৈরশাসনের অবসানের পর যখন জানা গেল যে আয়নাঘরে এদেরকে রাখা হতো, আয়নাঘর তো আসলে এটা এক ধরনের পত্রপত্রিকার দেওয়া নাম বলা যেতে পারে, মানে এমন গোপন নিষিদ্ধ কোনো জায়গায় নিয়ে তাদের রাখা হতো, বা সামরিক গোয়েন্দা সংস্থার যে অফিসটি কচুক্ষেতে, সেটি বাইরে থেকে দেখলে মনে হয় যে কাচ দিয়ে ঘেরা একটা ঘর, কাচে ঘেরা ওই ভবনটা। তো ওখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, আপনার আটকে রাখা বা ওখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া। স্বৈরাচারী সরকারের পতনের পরপর কিন্তু আমরা বেশ কিছু রিপোর্ট আমরা দেখেছি বিভিন্ন টেলিভিশনে, পত্রপত্রিকায়, যে গোপন কিছু আস্তানা আছে যেখানে নিয়ে তাদেরকে আটকে রাখা হতো। যারা সেখান থেকে বেঁচে এসেছেন, ছাড়া পেয়েছেন এই অভ্যুত্থানের পরে, তারা এসে নানান রকমের বর্ণনা দিয়েছেন, এবং তাদের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে খুব গোপন জায়গায় তাদেরকে রাখা হতো। একাধিক জায়গা ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হতো, এবং কি অমানবিক পরিবেশে, অমানবিক বললে কম বলা হয়, মানে একরকমের জাহান্নামের দোজকের মতো অবস্থা তারা থাকতেন। ছোট ছোট ঘরে থাকতেন, আলো বাতাস ঠিক মতো আসতো না, তাদেরকে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হতো। প্রতিটি মুহূর্ত তাদের কাছে মরণের মতো মনে হতো, কবরে থাকার মতো অবস্থা মনে হতো। যারা ফিরে এসেছেন এই তথাকথিত আয়নাঘর থেকে বা এরকম বন্দিশালা থেকে, তাদের বর্ণনা থেকে আমরা কিছু জিনিস ধারণা করতে পারি তাদের কথা শুনে। কিন্তু বাস্তবে যদি এগুলো না থেকে থাকতো, তাহলে ওনারা এগুলো কেন বলতেন, বা ওনারা এত বছর তারা কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এটার জবাব কিন্তু কর্তৃপক্ষকে দিতে হবে। সেটি কোনো সংস্থা বলেন, কোনো বাহিনী বলেন, বা তখনকার প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন, তাদেরকে এগুলো জবাব দিতে হবে। কিন্তু আমরা এদের কারোর জবাব পাইনি, এক। আর দুই হচ্ছে, যাদের বর্ণনায় আমরা শুনলাম যে আয়নাঘর কী জিনিস, কিভাবে তাদেরকে বন্দি করে রাখা হতো, কিভাবে গুম খুম করা হতো, কিভাবে মানসিক নির্যাতন করা হতো, ভয়ভীতি দেখানো হতো, এবং কী সব অপরাধে এই কাজগুলো করা হতো, আইন কানুনের কোনো বালাই ছিল না সেখানে। এত গল্প আমরা শুনেছি আয়নাঘরের, এখনও কিছু দেখলাম না। আপনার সাথে আমি একমত। কেন দেখলাম না, কেন দেখতে পাচ্ছি না, কেন দেখানো হচ্ছে না? নিশ্চয়ই এরপরও আর কোনো রহস্য আছে। হয়তোবা এসব ঘটনায় এমন সব মানুষ জড়িত যাদেরকে হয়তো সামনে আনতে চাচ্ছে না কর্তৃপক্ষ বা সরকার বা সংশ্লিষ্ট বাহিনী। তাতে করে হয়তো অনেক রকমের প্রশ্ন আসবে, অনেক অনাস্থা তৈরি হবে অনেকের প্রতি, অনেক কর্তৃপক্ষের প্রতি, অনেক বাহিনীর প্রতি। এসব কারণ হতে পারে। কিন্তু যেহেতু এটা একটা বড় ঘটনা, গত 16 বছরের স্বৈরাচারী শাসন বা ফ্যাসিবাদী শাসনের যে গুম খুন করা হতো, নির্যাতন করা হতো, আয়নাঘরে নেওয়া হতো শুধুমাত্র সরকারের সাথে দ্বিমত করার জন্য, তাদের ভাষায় রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, জঙ্গিবাদী কাজকর্ম করার জন্য। আসলে ওই সরকার এবং তাদের যারা শক্তি, ভারত, তাদের বিপক্ষে গেলে এই ধরনের নির্যাতন বা দুর্ভোগের শিকার হতে হতো। আমরা বিভিন্ন ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণে এটুকু জানতে পারি। কিন্তু কেন আয়নাঘর দেখানো হচ্ছে না, সেটার অস্তিত্ব কোথায়, কেমন, এবং সেগুলো উদ্ঘাটন করে কেন জনগণের সামনে স্পষ্ট করা হচ্ছে না? দেখেন, বাংলাদেশে স্বৈরাচারের পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে আরেকটি দেশে এই ঘটনা ঘটেছে, এর আগে বিভিন্ন দেশে ঘটেছে, কিন্তু বাংলাদেশের পরে আরেকটি দেশে ঘটেছে সিরিয়াতে। এবং সেখানেও আমরা দেখলাম বাংলাদেশে আন্দোলনের সাথে ওদের আন্দোলনের একটা পার্থক্য আছে। আমাদের আন্দোলন ছিল ছাত্র জনতার খুব সাধারণ আন্দোলন,
আস্তে আস্তে সেটা উপরে যখন দমন নিপীড়ন নির্যাতন হত্যা শুরু হলো তখন সেটি আরও শক্তিশালী হলো, ক্ষুব্ধ হলো, সহিংসতা হলো, ভাঙচুর হলো এবং এক পর্যায়ে সরকার পতন ঘটলো, পালিয়ে গেল। সিরিয়াটা হচ্ছে ওদের বিদ্রোহীর আবার বিশেষ বিশেষ গ্রুপের, তার সাথে জঙ্গি অনেক গ্রুপ, আল কায়দা সম্পর্ক, আইএসের সম্পর্ক ছিল, কিন্তু অনেকগুলো গোষ্ঠী অনেক বছর ধরে আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তারপরে তারা বিজয়ী হয়েছে। এটুকু পার্থক্য বাদ দিলে সরকারের পতন, পালিয়ে যাওয়া এবং এরপরে দেশ জুড়ে যা কিছু, এগুলো আমাদের মতোই, দৃশ্যগুলো একেবারেই পরিচিত আমাদের। ওখানে কিন্তু আমরা দেখেছি গোপন জেলখানা যেখানে বন্দীদের রাখা হতো, নির্যাতন করা হতো, সেগুলোতে সাধারণ মানুষ ঢুকে পড়ে সব কিছু দেখেছে, তছনছ করা হয়েছে, উন্মোচন করা হয়েছে। আমরা কেন আমাদের গোপন আস্তানাগুলো দেখতে পারলাম না? এর জবাব আসলে একমাত্র সরকারই দিতে পারবে। ধন্যবাদ নাজমুল দর্শক। আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত আরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আমরা বিরতির আগে নাজমুল আশরাফের কাছে শুনছিলাম গুম খুন নির্যাতনের শিকারের পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন, আজকে ক্ষমা চাইলেন র্যাবের ডিজি, এবং উনি একটা জিনিস আজকে স্বীকার করলেন, আয়না ঘরের অস্তিত্ব বিষয়। আমরা এই ব্যাপারে আপনার কাছে একটু শুনব। না, আমি দুটো জিনিসকে সামনে রেখে আলোচনাটা শুরু করতে চাই। একটি হচ্ছে যে আমাদের দেশে আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের প্রিয়াম্বল এবং ডিটেল ডিসক্রিপশনে কিন্তু মানবাধিকার রক্ষা করা এবং তার বর্ণনা রয়েছে। এবং আপনি জানেন যে আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট 1948-এর সেটারও সিগনেটারি, এবং তার যদি আর্টিকেল 5 আমরা দেখি, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে নো ওয়ান শ্যাল বি সাবজেক্ট টু এনি টর্চার, এনি ক্রুয়েলিটি, এনি ইনহিউম্যানিক ডিসিশন, ট্রিটমেন্ট অর পানিশমেন্ট। তাহলে আমরা একদিকে যেমন দেশের আমার যে কনস্টিটিউশন, আমাদের যে ল, সেটিকে ভায়োলেট করেছি, এবং অন্যদিকে আমরা আন্তর্জাতিক যে ডিক্লারেশনে আমাদের দায়িত্ব ছিল আমাদের সিটিজেনদের প্রতি, সেটিও কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। এবং সেক্ষেত্রে যে বাহিনীটির বিরুদ্ধে সবসময় অভিযোগ ছিল সেটি হচ্ছে র্যাব। এটি একটি সৌজন্যতার অনন্য দৃষ্টান্ত এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যে লসটি হলো তার একটা তথ্য বোধহয় তুলে ধরা দরকার। এবং আয়নাঘর আমরা শুনেছি, কিন্তু তার যে লোমহর্ষক বর্ণনা, তার যে ভীতিকর পরিস্থিতি, তার যে পরিবেশে মানুষকে রাখা হয়েছিল, সেটা কিন্তু অনলি 5 আগস্টের পরে আমরা জানতে পেরেছি। দেখেন, বলা হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে গুমের নিয়ে যে কমিশনটা হয়েছে, তারা বলছে যে প্রায় 2700, বা স্পেসিফিক সংখ্যাটা বলে 2696 বা 99 একটা সংখ্যা তারা বলেছে। এরপরে গুম বলা হচ্ছে প্রায় 700 বা 677টি যদি স্পেসিফিক বলি আমরা। কারাগারে মৃত্যু 1000-এর অধিক। আরও একটি ইন্টারেস্টিং জিনিস আমার মনে হয় যেখানে উল্লেখ করা দরকার, যে কারণে এই ক্ষমাটি আগে চাইলে হতো ভালো হতো, অনেক মানুষের জীবন রক্ষা করত। এবং র্যাবের মতো একটি সংস্থা যেটি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য করা হয়েছিল, সেটি হয়তো বা তারও ভাবমূর্তি উজ্জ্বল হতো। কারণটা এটি বললাম, কারণ হচ্ছে যে আমরা বরাবরই শুনে এসেছি যে এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তারা ক্রসফায়ার, মাদককে সামনে নিয়ে এসছে, কখনো জঙ্গিকে সামনে নিয়ে এসছে। কিন্তু একটি গুম কমিশনের যে প্রাথমিক যে রিপোর্টটি বা যে প্রেস কনফারেন্সটি ছিল, সেখানে তারা কিন্তু উল্লেখ করেছে যে ইলেকশনগুলোর সময়ে এই হত্যাকাণ্ডগুলো বেড়ে গিয়েছে, ইলেকশনগুলোর সময়ে কিন্তু গুম বেড়ে গিয়েছে। কারণ এটি অবশ্যই মূল যে ঘটনাটি ঘটলো, যে কারণে মানুষের তো আন্দোলন, যে নির্বাচনে ভোট দিতে না পারা বা নির্বাচন কেন্দ্রিক মানুষের যে অভিযোগ, সেটি আসলে র্যাব সেখানে একটি ভূমিকা রেখেছিল, যেটি একটি আইনশৃঙ্খলা বাহিনী না হয়ে একটি দস্যু বাহিনীতে পরিণত হয়েছিল। একটি তথ্য আপনাকে দেই, বলা হয় যে 2018 ইলেকশনের সময় শুধু ওই কমিশনের রিপোর্ট অনুযায়ী তারা বলছে যে প্রায় 500-র মতো হত্যাকাণ্ড হয়েছিল নির্বাচনের আগে। এটা কিন্তু আমার দেয়া কোনো তথ্য না, এটি তাদের তথ্য। আবার যখন আমরা দেখছি যে একই সময়ে আমরা র্যাবের বিরুদ্ধে অন্য অভিযোগও কিন্তু আছে, যে বুড়িগঙ্গায় লাশ আবিষ্কারের ঘটনা আমরা জানি একজন কমিশনার কেন্দ্রিক, আমরা ঘুষ নেওয়ার ঘটনা জানি, আমরা মানুষকে আটকে রেখে মানুষ টাকা নেওয়ার ঘটনা জানি, ছিনতাইয়ে র্যাব ইনভলভ ছিল। এবং তারপরে কিন্তু যেটা যিনি আমি বলতে চাচ্ছি, এটা কিন্তু আয়নাঘরটা একটা প্রসেসের সর্বশেষ অংশ ছিল, যেটি হলোকাস্টের মতো একটি ঘটনা, বা সাউথ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের একটি ঘটনা, বা গুতুয়েমালার মতো একটি ঘটনা। সেই ঘটনাগুলো কিন্তু ফাইনাল শোটা ছিল এই আয়নাঘর। এবং আরেকটি তথ্য আপনাকে দেই, যে যতগুলো অভিযোগ উত্থাপিত হয়েছে তার কিন্তু র্যাব এককভাবেই 44% এখানে বলা হয়েছে। সো আজকে যে উনি ক্ষমা চাইলেন, এটি হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করছে। কিন্তু যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত ছিল
সেটি রাজনৈতিক ইন্ধনে যারা ছিল, যারা এই বাহিনীর সদস্য ছিল, যারা বাহিনীতে ফেরত গেছে এবং পুলিশে যারা এখনো আছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় না আনতে হবে। না হলে ছোট করে একটু শুনতে চাই, আমরা অন্য একটা প্রশ্নে ফেরত যাব। আমরা আয়নাঘর দেখতে পাচ্ছি না কেন? আমরা শুনছি, আমরা জানতে পেরেছি এরকম একটা বিভৎস জায়গার কথা, টর্চার সেল, স্বৈরশাসক এটা টর্চার সেলের কথা, কিন্তু দৃশ্যমান কেন আমরা আয়নাঘর? আমরা জানি যে আপনি দেখেছেন যে গণভবনকে জাদুঘর করার একটা রূপান্তর করা হয়েছে। সো এই আয়নাঘরকে কেন আমরা সামনে দেখতে পাচ্ছি না? ছোট করে আমরা দুটো, যেমন আমি স্পেসিফিক বলি যে 283টি পরিবারের কিন্তু কথাটা এটি ছিল যারা অ্যাবডাকশনের শিকার হয়েছিল। দুটো পার্সপেক্টিভ আমার মনে হয়। একটা হচ্ছে কিছু যে দেখিনি তা না, আমরা কিছু আয়নাঘর দেখেছি, কিন্তু তার যে বর্ণনা যারা ওখানে ছিলেন তাদের বর্ণনার সাথে মেলে না। আমি ডিবি অফিসের কথা বলছি, কিন্তু আরেকটি আয়নাঘরের অস্তিত্ব যেটা আমরা সেনাবাহিনীর আন্ডারে শুনি বা ডিজিএফআই আন্ডারে শুনি, তার কিন্তু কোনো কিছু এখন হয়নি। সেগুলো কিন্তু এই মুহূর্তে আমি আপনার সাথে উত্তরটা আমার হবে যে এটি হয়তো বা রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর আরও প্রেশার ক্রিয়েট করবে, অথবা গভর্নমেন্ট এই জিনিসটাতে হয়তো বা আরও সদয় হবে, কিন্তু এটা আমরা দেখতে চাই। এবং এটি আমার এই অনুষ্ঠান থেকে দাবি থাকবে যে সৌজন্যতা বোধ উনি দেখালেন, এবং যেটা আমাদের দেশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে প্র্যাকটিস তার বাইরে গিয়ে উনি কথাটা বলেছেন, এটা একটা ভালো সংস্কৃতি। কিন্তু একইভাবে আমাদের দাবি থাকবে যে আয়নাঘরগুলো দেখার। সেক্ষেত্রে হয়তো বা এটা একটা প্রসেসের অংশ, আমরা আশা করি যে সেটি হয়তো আমরা দেখতে পারবো। ধন্যবাদ আব্দুল মামুন। আমরা একটু নাজমুল আশরাফের কাছে জানতে চাই। নাজমুল আশরাফ, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে যে বক্তব্য, এটা ভারত সমর্থন করে না। আমার প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য কি শুধুই ভারতের বলার জন্য বলা, নাকি এখানে কোনো রাজনৈতিক বার্তা আছে? ধন্যবাদ আপনাকে। আপনি অনুমতি দিলে আমি তার আগে এই র্যাব নিয়ে একটা মিনিট বলতে চাই। আমি র্যাবের ডিজির পুরো বক্তব্যটা শুনেছি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক নতুনত্ব আছে, ভিন্নতা আছে, আশাবাদী হওয়ার জায়গা আছে। তিনি যেভাবে সব কিছু ব্যাপারে কথা বলেছেন, ক্ষমা চাওয়া, র্যাবের দায় দায়িত্ব ইত্যাদি। এখন র্যাব বা যে কোনো বাহিনী, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, ডিবি হোক, এসবি হোক, মানে যত সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনী, তাদেরকে যারা পরিচালনা করেন মূলত দায় তাদের, আবার বাহিনীগুলোর দায় আছে, তারা কেন বেআইনি কাজ করবে। এখন র্যাবের বিরুদ্ধে বহু অভিযোগ, তারা আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে ক্রসফায়ার থেকে শুরু করে বহু কিছু করেছে। ফলে গুম খুন যেটি 16 বছরে হয়েছে, যার জন্য কমিশন গঠন করা হয়েছে, গুম কমিশন। আমরা গুম কমিশনে আন্তর্জাতিক সনদে সইও করেছি এর মধ্যে, তাদের মাধ্যমে আমরা জানতে পারবো চূড়ান্ত হবে। কিন্তু ওই গুম খুনের একটা চ্যাপ্টার হয়তো র্যাব, সো সব কিছু র্যাবের উপর চাপাইলে হবে না। এবং আমরা জানি যে অজানা, এখনও অজানা এবং ভয়ঙ্কর সব ঘটনাগুলো, সেগুলো কিন্তু র্যাব সংশ্লিষ্ট না, সেগুলো ডিজিএফআই সহ বিভিন্ন সংস্থা, গোয়েন্দারা জড়িত, এবং তার সাথে সরকারের সর্বোচ্চ পর্যায়ে, এবং তার সাথে আবার দেশের বাইরের শক্তি, অনেক কিছু আছে। ফলে এটা সামগ্রিক বিষয় আনতে হবে। র্যাবের ডিজির ক্ষমা চাওয়ার বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এই ধরনের বাহিনীর প্রধানরা সাধারণত মানে এরকম বক্তব্য দেন না, এবং তিনি তো তখন দায়িত্বে ছিলেন না, কিন্তু এই বাহিনীর দায়িত্ব তিনি নিয়েছেন, ফলে তাকে সেই দায়িত্ব নিতে হবে। আর এটাও তিনি বলেছেন যে এই বাহিনী যারা যে অন্যায় অপরাধ করেছে, গুম কমিশনের মাধ্যমে বা আইনের মাধ্যমে বা যারা বিভিন্ন আইনি প্রক্রিয়া আছেন তাদের মাধ্যমে তিনি শাস্তিও চেয়েছেন। ফলে যারা অন্যায় করে ফেলেছে এটা তো ফিরে আনতে পারবে না, শাস্তিটি একমাত্র সমাধান, আর যাতে না হয় সেই নিশ্চয়তা তিনি দিয়েছেন। ফলে সবকিছু মিলে আমার কাছে র্যাবের ডিজি বক্তব্য ভালো লেগেছে। আপনার ভারতের প্রসঙ্গে আসি। দেখেন, 4 মাস কিন্তু ভারত মানতেই চায় না যে বাংলাদেশে একটা পরিবর্তন ঘটে গেছে। 4 মাস বাংলাদেশ মানতেই চায় না যে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সরকার আন্দোলনের ফলে, গণ অভ্যুত্থানের ফলে এসেছে, এবং তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করার চেষ্টা করছে। অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আমরা অনেক সমালোচনা করি, এখনও অনেক ব্যর্থতা আছে, সামনে হয়তো থাকবে, কিন্তু বাস্তবতা হচ্ছে একটি গণ অভ্যুত্থানের পরে সবার সমর্থনে এই সরকার এসে তারা তাদের মতো করে কাজ করছে। ভুল ত্রুটি হলে আমরা বলছি, সরকার সংশোধিত হচ্ছে, পরিবর্তন করছে, সিদ্ধান্ত সবই ঠিক আছে, কিন্তু এই 4 মাস ভারত কী করেছে, প্রকাশ্যে আর অপ্রকাশ্যে? এখন বলতে পারেন যে ভারতের সরকার, তার পররাষ্ট্র দপ্তর, তার পররাষ্ট্রমন্ত্রী বা সচিব বা অন্য কেউ, তারা কি এগুলো করেছে? না, কিন্তু তাদের দলে লোক করেছে, তাদের দেশের গণমাধ্যম করেছে, কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত সবখানে হয়েছে। ফলে আমি যদি সামগ্রিকভাবে বলি, ভারত এই পরিবর্তন মেনে নিতে পারে নাই। ভারত এই 4 মাস এই সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে চাচ্ছে তাই অপপ্রচার করেছে, এখনও করে যাচ্ছে। কিন্তু এসব করে কোনো লাভ নাই। ভারতের অন্যায়, আগ্রাসন,
প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, শুধুমাত্র পতিত শক্তি ছাড়া বাকি সবাই এক হয়েছে এবং সেইভাবেই বাংলাদেশ আগাচ্ছে, প্রতিবাদ করছে প্রতিনিয়ত। এক চুল ছাড় দিতে রাজি না, আগের মতো দাস হতে, পদানত হতে, অনুগত হতে রাজি না। বাংলাদেশ তার জাতীয় স্বার্থে, জাতীয় নিরাপত্তা, জাতীয় যা কিছু আছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সব কিছুর ব্যাপারে একাট্টা। এইটা বুঝেই ভারত প্রথমবারের মতো একজন সচিব পাঠিয়ে দিয়ে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিল। তারপর এখন সেই পররাষ্ট্র সচিব আবার এই কথা বলেছেন। তাদের কোনো কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। এখন যে তারা একটু নমনীয় হয়েছে, মনে হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে তারা সব কিছু করবে, মনে হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তারা বুঝতে পারছে, মনে হচ্ছে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নাই, তারা স্বৈরাচারের সেরা ব্যক্তিটাকে আশ্রয় দিয়েছেন, সেখানে রেখেছেন, সেখানে তাকে রাজনীতি করতে দিচ্ছেন, বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে তাই বলছেন। এই রাজনীতি ভারত না চাইলে তিনি করতে পারতেন। আপনার বাড়িতে আপনি যাকে আশ্রয় দিয়েছেন সে যা খুশি করতে পারবে, যেটা আপনাকে বিব্রত করে, যেটা আপনার ইচ্ছা না, যেটা আপনার পছন্দ না, নিশ্চয়ই আপনার সেখানে সায় আছে, নিশ্চয়ই আপনার সেখানে অংশগ্রহণ আছে। আমরা ভারতের সরকার, হয়তো সরকারের অবস্থানটা সরাসরি বললে ওরকম না, কিন্তু সরকারি দল মানে হিন্দুত্ববাদী দল বিজেপি, তাদের যে কথাবার্তা শুনি, তাদের সমর্থিত গদি মিডিয়া যেই আপনার খবর দেখি, শুনি, পড়ি, সেটা রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত, তাতে করে গোটা ভারতের অবস্থানের সাথে এই সরকারের বা এই পররাষ্ট্র সচিবের দুটি ঘটনা একটু ডিফারেন্ট। সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি, তাদের উপলব্ধি বিলম্বিত হলো। আবার সন্দেহ করতে হবে তাদের মতলব কি। এখন একটু ইতিবাচকতা বা একটু স্বাভাবিক ভদ্রতা, কূটনীতি, শিষ্টাচার এগুলো দেখিয়ে আবার ভিন্ন কিছু ভাবছে কি না। ফলে ভারতকে এইসবের ব্যাপারে বিশ্বাস করার কোনো কারণ নাই। সাবধানে আমাদের আগাতে হবে। যেই শক্ত দেশের স্বার্থ এবং সম্মান রেখে আমরা কূটনীতিটা চালিয়ে নিচ্ছি এই সরকার সবার সমর্থনে, সেটা চলমান থাকুক, আরও কার্যকর হোক, ভারতকে বুঝতে দেওয়া হোক যে যাতা খুশি করে পার পাওয়া যাবে না, আমাদের সাথে অন্যায় করা যাবে না। আমরা একটু ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে জানতে চাই একইভাবেই এখানে আরেকটি কথা বিক্রম মিশ্র বলেছেন যে ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দিতে শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ তৈরি করে দিচ্ছে না ভারত সরকার। না, প্রথম কথা হচ্ছে যে এটি আসলে একটু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। শেখ হাসিনা তার নিজস্ব ডিভাইস ইউজ করছেন, ডিভাইস দেয়া হচ্ছে না, এটা একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। ভারতের মাটিতে বসে ইন্টারনেট সুবিধা তো ব্যবহার করছেন, সেটি তো ভারতের ইন্টারনেট বা যে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হচ্ছেন, সো এই কথাটি আমি মনে করি একটু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আজকে যে কমিটির সামনে উনি স্টেটমেন্টটা দিয়েছেন, এটি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি, এবং বেশ কয়েকটি জিনিস কিন্তু উনি আলোকপাত করেছেন। আমাদের ভারত আমাদের প্রতিবেশী, আমাদের যে জিওগ্রাফিক্যাল রিয়ালিটি, আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে হবে। যেভাবে অধীনতামূলক মিত্রতার মধ্যে আমরা গত 16 বছর ছিলাম বা তারও আগে বিভিন্ন সময় আমরা সেটি চাই না। ফিরে আসি আজকের এই বিক্রম মিশ্রী যে প্রেজেন্টেশনটা ওখানে ছিল, উনি জনগণের সাথে সম্পর্ক তৈরির কথা বলেছেন, বাণিজ্য বলেছে যে আমরা অনেকগুলো নেটওয়ার্ক ডেভেলপ করেছি, সেটা রেল, সড়ক এবং বন্দর। এরপরে তিনি সংখ্যালঘুর কথা বলেছেন যে 88 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার উদাহরণ দিয়েছেন, এবং ইসকন নিয়ে উনি আরেকটি দিক যে একটু সেন্সিটিভ ইস্যুর জন্য বোধহয় উনি যেভাবে এসছে খবরটা সেখানে অতটা আলোকপাত করেননি। সব কিছু মিলে আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। কিন্তু আশরাফ ভাই যেটি বলেন, অবশ্যই ওনার এই যে বক্তব্য বিভিন্ন ক্ষেত্রে সেটির বাস্তব প্রয়োগটা আমরা দেখতে চাই। ইনিশিয়াল রিয়াকশন ইজ গুড, বাট দেখতে হবে সেটি কিভাবে ওনারা ম্যাটেরিয়ালাইজ করেন। কেন এই কথাটি বললাম, দেখেন ভারতের এই মুহূর্তে যদি আমরা দেখি যে নেইবার ফার্স্ট পলিসি, সেটা কিন্তু এক ধরনের ফেইল করেছে। ওরা তিনটা জিনিস বলে, একটা হচ্ছে যে আপনার সংযোগ, বাণিজ্য এবং যোগাযোগ। আরেকটু যদি একটু অর্থনৈতিক জায়গাটাতে আনি, পলিটিক্সকে বাদ দিয়ে, তাহলে ওরা বলে যে একটা ইকোনমিক করিডোরগুলো অ্যাক্টিভেট করা, সাথে উৎপাদনশীলতা বাড়ানো, এবং লাস্ট লাইনটা খুব গুরুত্বপূর্ণ, লাস্ট পয়েন্টটা, সেটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এই জায়গাটাতে কিন্তু সমস্যাটা আমাদের সাথে হয়েছে যে নেইবার ফার্স্ট পলিসি হলেও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং অর্থনৈতিক সম্পর্কের জায়গাটায় আমরা যে বার্গেনিং পাওয়ারটা আমাদের ছিল আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশনে, সেটি কিন্তু আমরা পারিনি। কয়েকটা উদাহরণ আপনাকে দিই, যে আমরা নামমাত্র, বারবার আমরা এটা বলছি টকশোগুলোতে, যে নামমাত্র শুল্কের ট্রানজিট দিয়েছি, মংলা বন্দর এবং আমাদের চিটাং পোর্ট ব্যবহার করার কথা বলছি, তিস্তার পানি বন্টন, বই ছাপানো, সিনেমা, আমাদের আইটি সেক্টর, সবগুলোর কথা বলছি। আমি দুটো উদাহরণ আপনাকে একটু দিতে চাই যে স্পেসিফিক, যে ভারতের
যে লাইন অফ ক্রেডিট সুবিধা আমরা এনজয় করতাম, তার সবচেয়ে বড় যে দুটো ফ্যাসিলিটি আমরা ভারতকে দিয়েছি সেটি হচ্ছে ফেনী নদীর উপরে যে মৈত্রী সেতু হয়েছে, সেটা ত্রিপুরার থেকে আমাদের যে চিটাগং পোর্ট সেটা দূরত্ব নামিয়ে এনেছে 111 কিলোমিটার। আর প্রপোজ আরেকটি জিনিস আপনারা জানেন যে একটা নতুন ল্যান্ড পোর্ট হচ্ছে, সেটা হচ্ছে ত্রিপুরার সাবরুমে, আর আমাদের এদিকে খাগড়াছড়ির রামগড়ে। এই দুটো যদি কানেক্ট করা যায়, টার্গেটটা হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে মাতারবাড়িতে যে ডিপ সি পোর্ট হচ্ছে সেখানে 99 কিলোমিটার হয়ে যাবে মাত্র দূরত্বটা। এখন এদের ইনভেস্টমেন্টের যে রোড এবং রেল কানেক্টিভিটি, তার পুরো জায়গাটা কিন্তু এই জায়গাটাতে সন্নিবেশিত হয়েছে। আরেকটি উদাহরণ আমি দিই, যে নেক্সট লাইন অফ ক্রেডিটটা যেখানে যাওয়ার কথা ছিল সেটি হচ্ছে সিরাজগঞ্জ বাজার যে স্টেশন, সেখানে একটা কন্টেইনার হ্যান্ডলিং সুবিধা ডেভেলপ করার কথা। তারপরে বেনাপোল বন্দরে বলা হচ্ছিল এর পরের প্রজেক্টগুলোতে যে 900 মিটার সাইডিং ইয়ার্ড নির্মাণ করার কথা। এরপরে বলা হচ্ছে যে দর্শনার লোডিং আনলোডিং টার্মিনাল যেটা, সেটার প্ল্যাটফর্ম এক্সটেনশন করার কথা। এখন যদি আপনি দেখেন যে অলরেডি চিটাগংয়ে আমরা অ্যাক্সেস তৈরি হয়েছে, আমাদের মংলাতেও ভারতীয় পণ্যের অ্যাক্সেস তৈরি করা হয়েছে। এই তিনটি যে উদাহরণ আমি দিলাম প্রজেক্টের, সেই তিনটি প্রজেক্ট অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্যে কিছু হেল্প করবে, কিন্তু প্রজেক্টগুলো কিন্তু নেওয়া হয়েছে যেন ভারতের পণ্য পরিবহন সুবিধা আমাদের পোর্টগুলো ইউজ করে বে অফ বেঙ্গল দিয়ে আসিয়ান বিয়ন্ড যেন তারা ট্রেডটা করতে পারে। আমাদের স্কোপটা কোথায় ছিল, যে আমাদের বোথ বেনিফিশিয়াল রিলেশনশিপে, যে আমাদের এই কানেক্টিভিটি এবং আমাদের শেষ করতে হচ্ছে, ট্রানজিটটাকে ইউজ করে আমাদের একটা বার্গেনিং পাওয়ার ডেভেলপ করা, সেখানে আমরা ব্যর্থ হয়েছি। এখন যে জায়গাটা ডিপ্লোমেসি আমাদের খুব দ্রুত বলি আমি, যে হাই কমিশনার দ্রুত নিয়োগ দেওয়া দরকার, আমাদের স্পেশাল দূত থাকা দরকার, আমাদের প্রোপাগান্ডাটা যেটা হচ্ছে মিছিল মিটিং করতে হবে, কিন্তু অনলাইন এনকাউন্টার আমাদের করতে হবে, তাহলে আশা করি ধন্যবাদ নাজমুল আশরাফ। দর্শক, এই ছিল আরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। যে বিশেষ সঙ্গেই থাকুন।